প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকের ক্লাসে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে কথা বলবো। বাংলাদেশের খনিজ শক্তি সম্পদের নিয়ে আমরা কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা দেখি খনিজ সম্পদের ভিতরে কি আছে। তো এই খনিজ সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো অধাতব, আর একটা হলো ধাতব। এখানে ধাতব হবে, নিচেরটা দুটি অধাতব হয়ে আছে। একটা ধাতব খনিজ, একটা অধাতব খনিজ। তো ধাতব খনিজের মধ্যে মূলত গুরুত্বপূর্ণ হলো চুনাপাথর, সিলিকা বালি, চীনামাটি, কঠিন শিলা। আমরা মূলত এই চারটা বিষয় নিয়েই কথা বলবো। এছাড়াও ধাতব খনিজের মধ্যে খুব সামান্য পরিমাণে তামা এবং লোহা পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ, যেটাকে আমরা শক্তি সম্পদের মধ্যে ফেলছি, আমাদের এখানে সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হলো প্রাকৃতিক গ্যাস। এছাড়াও কিছু পরিমাণে কয়লা এবং খনিজ তেল পাওয়া যাচ্ছে। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা অধাতব খনিজ, মূলত চারটার কথা বললাম, যেটা চুনাপাথর, সিলিকা বালি, চীনামাটি এবং কঠিন শিলা। মূলত এই চারটা খনিজ পদার্থ কোথায় পাওয়া যাচ্ছে, কি পরিমাণ মজুদ আছে, এই বিষয়গুলো নিয়ে এবং এগুলোর ব্যবহারই বা কী, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চুনাপাথর আমরা ইংরেজিতে লাইমস্টোন বলি। এটা সুনামগঞ্জ, সিলেট এবং জয়পুরহাটে পাওয়া যাচ্ছে। সুনামগঞ্জ এবং সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দুটা জেলা, এবং জয়পুরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এলাকায় একটা জেলা। তো দুটো ডিফারেন্ট ডিরেকশনে দুটো জায়গা। তো আমরা দেখি সুনামগঞ্জের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গার নাম আমরা বলবো, যেমন টাকের ঘাট। আমরা এর আগেও তোমরা পড়েছো বিভিন্ন বইয়ে। টাকের ঘাট খুব বিখ্যাত চুনাপাথরের খনির জন্য। এছাড়াও লালঘাট এবং বাগালি বাজার দুটো আমাদের মনে রাখতে হবে। তো টাকের ঘাট সম্পর্কে আমরা একটু দেখি। এখানে 19.2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, ভূপৃষ্ঠের খুব বেশি গভীরে না, 61 মিটার গভীরে 30 লাখ টন সঞ্চয় আছে বলে ধারণা করা হয়, এবং এগুলো সবই খুবই উৎকৃষ্ট মানের। এখান থেকে সুনামগঞ্জে ছাতক সিমেন্ট কারখানা আছে, যেখানে সুনামগঞ্জের এই টাকার ঘাটের চুনাপাথর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও সিলেটের পার্শ্ববর্তী জেলা সিলেটের জাফলং, জকিগঞ্জ, চরগা এবং ভাঙারহাটে চুনাপাথর পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে ধারণা করা হয় অনুমিত সঞ্চয় 240 কোটি মেট্রিক টন, কিন্তু এখনও পরিমাণে খুব বেশি বাণিজ্যিক ভিত্তিতে এখানে তোলা হচ্ছে না। মূলত বাণিজ্যিক ভিত্তিতে আমাদের দেশে টাকের ঘাট থেকেই এটা তোলা হয়। এছাড়াও জয়পুরহাট অঞ্চলেও ধারণা করা হয় বিপুল পরিমাণ সোনার মজুদ আছে, এবং জয়পুরহাট সদর এবং জামালগঞ্জ এই দুটো অঞ্চলে চুনাপাথরের পর্যাপ্ত মজুদ আছে বলে ধারণা করা হয়। 384 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভূপৃষ্ঠের 418 থেকে 548 মিটার মাটির নিচে 19 মিটার পুরু। এখানে ধারণা করা হচ্ছে 10 কোটি মেট্রিক টন। তো বিপুল পরিমাণ মজুদ আছে, এবং এটা জয়পুরহাটের এটাই বাংলাদেশের বৃহত্তম চুনাপাথরের খনি হিসেবে এর আয়তনের দিক দিয়ে এটাই আমরা বলতে পারি। উৎকৃষ্ট চিনি চুনাপাথর পাওয়া যায় এখানে। জয়পুরহাটে সিমেন্ট কারখানা এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আরও কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আমরা দেখি। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, সেন্ট মার্টিন হবে, এটা সিলেট না, চট্টগ্রাম, এবং এটা কক্সবাজারের সেন্ট মার্টিন আইল্যান্ড।
চট্টগ্রামে পাওয়া যাচ্ছে, কক্সবাজারে পাওয়া যাচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি এলাকায় ধারণা করা হয় যেখানে 18 লাখ টন মজুদ আছে চুনাপাথর। এছাড়াও তোমরা জানো কক্সবাজারের দক্ষিণে একটা প্রবাল দ্বীপ আছে যেটা মূলত চুনাপাথর দিয়েই তৈরি। বা এই প্রবালের শরীরে চুনাপাথর গঠিত হয়। প্রবালের যে কঙ্কাল সেগুলো মূলত চুনাপাথর। এগুলো জমে জমেই এই দ্বীপটা সৃষ্টি হয়েছে। এখানে এখানে বিপুল পরিমাণ চুনাপাথরের মজুদ আছে এই দ্বীপটাতে। 98 লক্ষ টন ঝিনুকজাত চুনাপাথর। কিন্তু সমস্যা হলো কি, এই চুনাপাথর বাণিজ্যিকভাবে ব্যবহার করাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমরা হয়তো আদৌ ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করি তাহলে এই দ্বীপটাই বিপন্ন হয়ে যাবে, এই দ্বীপের অস্তিত্ব হয়তো থাকবে না। তো এছাড়াও আমাদের চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীর পাশে চাঁপাইনবাবগঞ্জে কিছু পরিমাণ চুনাপাথর আছে। যদিও এটা কি পরিমাণে সেটা এখনো জানা যায়নি। চুনাপাথরের ব্যবহার আমরা বিভিন্ন বিল্ডিংয়ে প্রাচীনকাল থেকেই চুনাপাথরের ব্যবহার করা হয়ে থাকে। এখনও আধুনিক কালের অনেক বড় বড় নির্মাণ শৈলীতে চুনাপাথর ব্যবহার করা হয়। আগের দিনের বড় বড় প্রাসাদ তৈরি করতে চুনাপাথরের ব্যবহার হতো। এখন যদিও আধুনিক শহরে বা গ্রামের যে অবকাঠামো গড়ে উঠছে সেখানে চুনাপাথরের ব্যবহার সীমিত। এছাড়া মানে গৃহ নির্মাণের ক্ষেত্রে আমরা যেটা বলছি, কিন্তু কলকারখানায় চুনাপাথরের প্রচুর ব্যবহার আছে। আমরা এর আগে বলছিলাম যেমন সিমেন্ট কারখানায়, বাংলাদেশে সিমেন্ট কারখানায় চুনাপাথর ব্যবহার হচ্ছে। এছাড়াও সার তৈরিতে, কাগজ কলে, চিনি, লোহা এবং ইস্পাত শিল্পে, ব্লিচিং পাউডার তৈরিতে, কাঁচ, সাবান, চামড়া শিল্পে চুনাপাথরের ব্যাপক ব্যবহার রয়েছে। লোহা ইস্পাত শিল্পের কথা বলি। লোহা ইস্পাত শিল্পে লোহাটাকে গলানোর জন্য চুনাপাথর এক ধরনের অনুঘটক হিসেবে কাজ করে। সুতরাং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান চুনাপাথর। তো আমরা চুনাপাথর বিষয়টা দেখলাম। এরপরে আমরা আসি চীনামাটি বা চায়না ক্লে। তো চীনামাটি পাওয়া যাচ্ছে 3টা জায়গায়, ময়মনসিংহ, নওগাঁ এবং দিনাজপুরে। ময়মনসিংহের বিজয়পুরে, নওগাঁর পত্নীতলায়, তোমাদের পত্নীতলা এবং দিনাজপুরের পার্বতীপুরে। তো বিজয়পুরের খনিটাই বড়, 3.4 মিটার 0.4 মিটার পুরু স্তরে 4.6 লাখ মেট্রিক টন মানে চীনামাটির সঞ্চয় আছে। এখান থেকেও ছাতক সিমেন্ট কারখানায় এই চীনামাটিটা ব্যবহার করা হচ্ছে। এছাড়া পত্নীতলায় একটু গভীরে, মাটির অনেক গভীরে। বিজয়পুরেরটা অনেক উপরে মাটির, ভূপৃষ্ঠ থেকে খুব কাছেই। সে কারণে ওখানে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন, চীনামাটি উত্তোলন খুবই লাভজনক এবং উত্তোলন হচ্ছে। সে তুলনায় পত্নীতলায় অনেক গভীরে, 411.4 মিটার গভীরে 9.1 মিটার পুরু স্তরে সঞ্চয় আছে। কিন্তু এত গভীর থেকে চীনামাটি তোলাটা খুব লাভজনক না, সেজন্য এখানে খুব একটা জরিপও হয়নি, যার কারণে এটা সঞ্চয়টা এখনও আমাদের জানা নেই। এছাড়াও আমাদের পার্বতীপুরে, দিনাজপুরের পার্বতীপুরে ওখানে কয়লা পাওয়া যায়। কয়লা স্তরের উপরে চীনামাটির স্তর আবিষ্কার হয়েছে। ধারণা করা হয় এখানে 25 মিলিয়ন টন সঞ্চয় আছে। তো চীনামাটির প্রভূত ব্যবহার আমরা আমাদের প্রত্যেক জীবনেও আমরা ব্যবহার করে থাকি। যেমন আমাদের বাসায় প্রত্যেকের বাসায় চীনামাটির বাসনপত্র আছে। তো এগুলো চীনামাটি থেকেই তৈরি, এগুলো আমাদের দেশেই উৎপন্ন হচ্ছে। এছাড়াও বিদ্যুতের ইনসুলেটর, অর্থাৎ বিদ্যুতের যে নানান ধরনের সকেট বা বিদ্যুৎ সঞ্চালনের লাইনে ইনসুলেটর হিসেবে বা তাপ অপরিবাহী, ইনসুলেটর হলো তাপ অপরিবাহী, অর্থাৎ চীনামাটিতে তাপ পরিবহন করে না সেই কারণে, বা বিদ্যুৎ পরিবহন করে না সেই কারণে এই ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা হয়তো দেখেছো যে বিদ্যুতের পোলের মাথায় যেখানে তার আছে সেখানে গোল গোল এক ধরনের সাদাটে কিংবা কালো কালো এক ধরনের কাঠামো থাকে, যার সঙ্গে তার পেঁচিয়ে রাখা হয়, বা তার উপর ভর করে তার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ওইগুলো ইনসুলেটর এবং চীনামাটি দিয়ে তৈরি। এছাড়াও কাগজ এবং রাবার শিল্পে চীনামাটির ব্যবহার আছে।
আমরা দেখি কঠিন শিলার কি অবস্থা। এটা স্টোন বা হার্ড রক। আমাদের পার্বতীপুরে, দিনাজপুরের পার্বতীপুরে কয়লা খনির পাশেই মধ্যপাড়া নামে একটা জায়গা, সেখানে এইরকম পাথর পাওয়া যায়। এখানে যে ছবিটা দেওয়া আছে ওখানকারই ছবি। এখানে বাণিজ্যিকভাবে কয়লার উৎপাদন হচ্ছে ভূপৃষ্ঠের 112 থেকে 122 থেকে 152 মিটার গভীরে আনুমানিক 40 কোটি মেট্রিক টন এরকম পাথর আছে। এবং বাৎসরিক উৎপাদন হচ্ছে 16 লাখ মেট্রিক টন করে। এছাড়াও রংপুরের রানীপুকুরে 30 কোটি মেট্রিক টন সঞ্চয় আছে বলে ধারণা করা হয়। এছাড়াও রাজশাহীর শিবগঞ্জ, নওগাঁর পত্নীতলা, বগুড়ার কুমচা, নাটোরের সিংড়ায় কঠিন শিলার সঞ্চয় আছে, কিন্তু ঠিক কী পরিমাণে সঞ্চয় আসে সেটা এখনও জরিপ করে বের করা হয়নি। তো চীনা এই কঠিন শিলার অনেক ব্যবহার আছে। কঠিন শিলা আমাদের অবকাঠামো তৈরিতে, অর্থাৎ বিল্ডিং তৈরিতে এখন এই পাথর দেওয়া হচ্ছে, ঢালাই কাজে পাথর ব্যবহার করা হচ্ছে। আগে যেখানে ইটের টুকরা ব্যবহার করা হতো, তার ফলে তার পরিবর্তে এখন পাথরের টুকরা ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রাস্তা তৈরিতে, বড় বড় ব্রিজ, কালভার্ট এগুলো তৈরিতে এই পাথরের টুকরো, পাথর ব্যবহার করা হচ্ছে। যে পাথরগুলো একটা উল্লেখযোগ্য অংশ এখান থেকে আসে, যদিও বাংলাদেশ পাথরে স্বয়ংসম্পূর্ণ না। আমাদের প্রচুর পরিমাণ পাথর বিদেশ থেকে, ভারত বা অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয়। আমরা আসি সিলিকা ভ্যালি। এটাই আমাদের শেষ আজকের আমাদের 4টা আমরা অধাতব খনিজ সম্পর্কে আমরা আজকে জানতে চেয়েছিলাম। তো এটা মূলত এক ধরনের বালি, যেটা পাওয়া যাচ্ছে মূলত পাহাড়ের পাদদেশে, অর্থাৎ পাহাড় থেকে মূলত এই বালিটা নেমে আসে, সেখানে পাদদেশে পললের সঙ্গে সঞ্চয় হয়। সেই কারণে আমরা দেখব যে মূলত দিনাজপুর, যে অঞ্চলগুলো দেখছি, দিনাজপুর, শেরপুর, কুমিল্লা সবই পাহাড়ের পাদদেশীয় অঞ্চল। তো তো দিনাজপুরের পার্বতীপুরে যেখানে কয়লা পাওয়া যাচ্ছে, এখন এই কয়লা, ওই অঞ্চলটা মাটির নিচে অনেক প্রাচীন শিলা, প্রাচীন যে ভারতীয় যে প্রাচীন যে ভারতীয় ভূখণ্ড, সেটা এই দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চল জুড়ে বিস্তৃত। সেই কারণে এই অঞ্চলের মাটির নিচে কয়লা পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, সব ধরনের খনিজ পদার্থ এখানে পাওয়া যাচ্ছে, সিলিকা বালি পাওয়া যাচ্ছে। তো এছাড়াও শেরপুরের বালিজুরি নামে একটা জায়গা, গারো পাহাড়ের পাদদেশে বলা যায় এগুলো পাওয়া যাচ্ছে, এই সিলিকা বালি পাওয়া যাচ্ছে, যেখানে সঞ্চয় 20,000 টন। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়ায়, বৃহত্তর সিলেটের মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তিনটা জেলাতেই পাওয়া যাচ্ছে। মৌলভীবাজারের কুলাউড়া খুব বিখ্যাত জায়গা। সুনামগঞ্জের টাকের ঘাট, যেখানে আমাদের চীনামাটি, যেখানে আমাদের পাওয়া যাচ্ছিল, কী বলে, চুনাপাথর পাওয়া যাচ্ছিল। হবিগঞ্জের শাহজি বাজার এবং নয়াপাড়াতে পাওয়া যাচ্ছে। এই হবিগঞ্জে 30 লাখ মেট্রিক টন সঞ্চয় আসে বলে, 30 লাখ টন সঞ্চয় আসে বলে এটা বুঝতে পারা গেছে, বা এটা জরিপ করে জানা গেছে। এছাড়াও কুমিল্লার চৌদ্দগ্রামে বাতাসিয়া গ্রামে এই 40,000 টন সিলিকা বালির সঞ্চয় আছে বলে ধারণা করা হয়। তো এর মতো কাজ তৈরিতে ব্যবহার হয়, বিভিন্ন ধরনের সাদা কাজ বা বিভিন্ন রকম রঙিন কাজ তৈরিতে সিলিকা বালির ব্যবহার আছে। তো আমরা আজকের ক্লাসে অধাতব খনিজ সম্পর্কে দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা ধাতব খনিজ এবং বাংলাদেশের যে প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, এর পাশাপাশি আমরা কয়লা এবং খনিজ তেল নিয়েও কিছু কথা বলবো। আমাদের হয়তো আরও 2-3টা ক্লাস লাগবে বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে পড়াশোনা শেষ করতে। তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।